দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আইএমএফের দেওয়া 10টি শর্তের মধ্যে 9টি পূরণ করেছে বাংলাদেশ। তৃতীয় কিস্তির ঋণ পেতে শঙ্কা নেই। শহরের তুলনায় মফস্বলে লোডশেডিং এর পরিমাণ বেশি, সঞ্চালন লাইনের ত্রুটিকে দুষছে বিদ্যুৎ বিভাগ। চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত দেশের পোল্ট্রি শিল্প, উৎপাদন কমেছে 15 থেকে 20%। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ লক্ষ্যের মধ্যে রাখা যায়নি, তবে তা ঋণের অর্থ পেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিশ্লেষকরা। রাহান শোভনের রিপোর্টে বিস্তারিত। 470 কোটি ডলারের ঋণের সাথে দেওয়া শর্ত বাস্তবায়নের অগ্রগতি জানতে ঢাকায় সফর করছে আইএমএফের একটি প্রতিনিধি দল। 16 দিনের এই সফরের প্রথম দিন তারা বৈঠক করেছে অর্থ বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংকের সাথে। জানা গেছে 8 মে মাসে ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে 10 শর্তের বাস্তবায়নের পর্যালোচনা করা হবে। এই শর্তগুলোর 6টি পরিমাণগত। এর মধ্যে রাজস্বের ক্ষেত্রে 1,43,000 কোটি টাকা আয়ের লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যে, আদায় হয়েছে আরও বেশি 1,62,000 কোটি। অর্জিত হয়েছে বাজেট ঘাটতি 90,500 কোটি টাকার মধ্যে রাখার লক্ষ্য। তবে ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ 1,778 কোটি ডলার রাখার কথা থাকলেও সেখান থেকে প্রায় 6 কোটি ডলার পিছিয়ে আছে বাংলাদেশ। বাজেটটা কিছুটা স্টেবিলাইজড হয়েছে, এক্সচেঞ্জ রেটটা এখনো স্টেবল আছে, রিজার্ভ আর কমছে না, এগুলো পজিটিভ দিক। কাজেই এগুলোকে বিবেচনায় নিতেই হবে আইএমএফকে, এবং আমি মনে করি যে এগুলোকে বিবেচনায় নিয়ে এবং অন্য আরও 7-8-9টা কন্ডিশন যেটা ফুলফিল করেছে সেগুলোকে বিবেচনায় নিয়ে তারা এখানে তাদেরকে ছাড় দিতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বক্তব্যগুলো এসছে সেই অনুযায়ী 10টা যে শর্ত আছে এই থার্ড ট্রান্চের জন্য 9টাই পূরণ হয়েছে। ইফ ইনডিড দ্যাট ইজ অলসো এগ্রিড উইথ আইএমএফ, তাহলে আমার মনে হয় এই ছাড়টা অত্যন্ত সহজে হয়ে যাবে, কারণ এরকম একটা চ্যালেঞ্জিং ইকোনমিক টাইমস এবং বেশ কিছু দীর্ঘমেয়াদী রিফর্মসও আছে ওভারঅল আইএমএফের সাথে। সেখানে এই 6 মাসের 10টার মধ্যে 9টা হওয়াটা আমার মনে হয় বেশ ভালো পারফরমেন্স ইন্ডিকেট করবে। জানা গেছে তৃতীয় দফার এই পর্যালোচনার জন্য কয়েকটি নীতি সংস্কারের শর্ত দিয়েছিল আইএমএফ। জ্বালানির ভর্তুকি কমানো সহ 4টি উদ্যোগ চলমান রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অর্জন না হওয়া বৈদেশিক মুদ্রার মজুদের লক্ষ্যমাত্রা আরও এক দফা কমিয়ে সংশোধনের সুপারিশ করা হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। কিছু কারণ দর্শাতে হবে সরকারকে যে কেন আমরা রিজার্ভ টার্গেট অর্জন করতে পারিনি, অর্জন না করার পরেও আমরা কি কি জিনিস অ্যাচিভ করেছি। আমরা এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ করতে পেরেছি, আমরা ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দিয়েছি, আমরা টাকাকে অ্যাট্রাক্টিভ করেছি, আমরা রিজার্ভ ফল করে নাই, আর ইত্যাদি ইত্যাদি। এগুলো তো পজিটিভ সাইড। এগুলোর কারণেই আর্গু করতে হবে যে আমরা হয়তো লক্ষ্যটা অর্জন করতে পারিনি, ভবিষ্যতে আমরা পারবো, আশাবাদী ইত্যাদি। সরকার যেটা হয়তো বলবে যে আমাদের এই বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার ক্ষেত্রে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হারের দিকে যেতে আমাদেরকে আরো সময় দিতে হবে, আমরা এখনো অর্থনীতি এখনো না, এই ধরনের অনেক অজুহাত দেওয়া হবে, যেটা গতবারও দেওয়া হয়েছিল। সরকার হয়তো আর্থিক খাতে সংস্কারের ক্ষেত্রেও আরো সময় চাইতে পারে। ট্যাক্স পলিসি এবং ট্যাক্স প্রশাসনের যে সংস্কারগুলো কথা বলা হয়েছে এবং রাজস্ব আদায় বৃদ্ধি যেই লক্ষ্যগুলি দেয়া আছে এই 2026 পর্যন্ত, সেখানে হয়তো সরকারের আরেকটু নমনীয় হওয়ার সুপারিশ থাকতে পারে। গেল বছরের জানুয়ারিতে বাংলাদেশকে 470 কোটি ডলার ঋণ অনুমোদন দেয় আইএমএফ, যার মধ্যে প্রথম 2 কিস্তিতে 115 কোটি 82 লাখ ডলারের অর্থ ছাড় করে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসের মধ্যে 68 কোটি 20 লাখ ডলার পাবে বাংলাদেশ, আর বাকি 4 কিস্তি পর্যায়ক্রমে দেওয়া হবে 2026 সাল পর্যন্ত। রাহিন শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রাজধানী ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট বেড়ে চলেছে। মূলত ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে লোডশেডিং এর পরিমাণ বেশি বলে জানা গেছে। বিদ্যুৎ বিভাগ বলছে, উৎপাদন ঘাটতির পাশাপাশি ওইসব এলাকায় সঞ্চালন লাইনের ত্রুটির কারণে সংকট আরও প্রকট হয়েছে, যা সমাধানের চেষ্টা চলছে। মীর মনিরুজ্জামান ও মিজানুর রহমানের সহযোগিতায় ফাতিমা জোহরার রিপোর্টে বিস্তারিত। দেশের দক্ষিণ পূর্বের বড় জেলা নোয়াখালী, সেখানে বিদ্যুতের গ্রাহক 8.5 লাখের বেশি, আর দৈনিক চাহিদা আছে সর্বোচ্চ 180 মেগাওয়াট। বিপরীতে সরবরাহ করা হচ্ছে 45 ভাগেরও কম বিদ্যুৎ। ফলে গরমের এই সময়ে দৈনিক 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে নোয়াখালীবাসীর। বিদ্যুৎ 1 ঘন্টা দিলে 3 ঘন্টা বিদ্যুতের কোনো
সাড়া পাই না। কারেন্ট ওইভাবে আমরা পাইতেছি না। 1 ঘন্টা কারেন্ট থাকলে 2 ঘন্টা থাকে না, আবার 2 ঘন্টা থাকলে 1.5 ঘন্টা থাকে না, এরকম অবস্থা। কারেন্ট দেখা গেছে 2-3 ঘন্টা পরে আসলে তাও ওইটাতে ভোল্টেজ নাই, পাখা ঘুরে একদম আস্তে আস্তে। নেত্রকোনার অবস্থা আরও খারাপ। সেখানে একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে ফিরতে 1 ঘন্টারও বেশি সময় লাগে। দিনে 6 থেকে 8 বার লোডশেডিং হয়। 56,337 গ্রাহকের এই জেলায় বিদ্যুতের চাহিদা 24 মেগাওয়াটের মতো। তার বিপরীতে সরবরাহ করা হচ্ছে 15 মেগাওয়াটের মতো বিদ্যুৎ। দিনের মধ্যে প্রায় 8 থেকে 9 বার লোডশেডিং দিচ্ছে। প্রতিবারে কিন্তু 1 ঘন্টার কম কোনো লোডশেডিং নাই। এই লোডশেডিংয়ের মধ্যে তো বিশেষ করে আমাদের মতো যারা ছাত্র, তাদের তো পড়াশোনার প্রচুর ব্যাঘাত ঘটতেছে। দিনে রাতে 8 থেকে 10 বার লোডশেডিং হয়। দেখা যাচ্ছে যে আমাদের ফ্রিজের মাল নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলো আইসক্রিম নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মানুষের চাহিদারও কিন্তু বিরাট একটা সম্পর্ক আছে। কিন্তু এখন আবহাওয়া যেভাবে টেম্পারেচার গ্রো করছে আর মানুষের চাহিদা যে হঠাৎ করে যেভাবে বেড়ে গেছে, সেই আলোকে বিদ্যুতের উৎপাদনও বেড়ে গেছে, কিন্তু মানুষের চাহিদা কিন্তু আরও বেড়ে গেছে। ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদনের সাথে সরবরাহে যে সমন্বয়, যে যতটুকু গ্যাপ আছে অতটুকু তো আমাদেরকে লোডশেডিং করতেই হবে। পাওয়ার গ্রিড কোম্পানির হিসেবে দেশে সবচেয়ে বেশি লোডশেডিং করতে হচ্ছে ময়মনসিংহ বিভাগে। দৈনিক গড়ে 300 মেগাওয়াট। এর পরেই আছে চট্টগ্রাম বিভাগ। সেখানকার 11 জেলায় দৈনিক লোডশেডিং হচ্ছে গড়ে 128 মেগাওয়াট করে, আর ঢাকায় 124 মেগাওয়াট, রংপুরে 96 মেগাওয়াট ও কুমিল্লায় 90। ময়মনসিংহের বিষয়টা হলো একেবারে এক্সেপশনাল। এটার সাথে আমার জেনারেশন বা সাপ্লাই বা ফুয়েলের সম্পর্ক নয়। ময়মনসিংহ হলো সঞ্চালন ব্যবস্থা সীমাবদ্ধতা। ময়মনসিংহ অঞ্চলে আমি যত বেশি উৎপাদন করি না কেন, আমার ওই বিদ্যুৎটা নেওয়ার মতো ওইরকম পর্যাপ্ত সঞ্চালন ব্যবস্থা নাই। এটা গত কয়েক বছর ধরে আমরা এই সমস্যাটা ফেস করছি। তবে এটা এখন শেষের পর্যায়ে। আমরা আশা করি আগামী বছর আর এই সমস্যা থাকবে না। বিদ্যুৎ বিভাগের হিসেবে বুধবার বেলা 1টায় দেশে সর্বোচ্চ 1468 মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। ওই সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 15,700 মেগাওয়াট। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশ জুড়ে চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের পোলট্রি শিল্প। দেশের বিভিন্ন স্থানে খামারগুলো থেকে মুরগি মরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। খামারিরা জানিয়েছেন, অতিরিক্ত গরমে মুরগি ও ডিমের উৎপাদন 20 থেকে 15% মতো কমে গেছে। বেড়েছে উৎপাদন ব্যয়ও, যার প্রভাব পড়তে দেখা গেছে খুচরা বাজারগুলোতে। সিদ্দিক আলম দয়ালের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। দেশব্যাপী বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। গড় তাপমাত্রা পৌঁছেছে 40 ডিগ্রির ঘরে, যার প্রভাব পড়েছে পোলট্রি শিল্পেও। গাইবান্ধা জেলার খামারিরা জানান, এখানে প্রায় 3000-এর বেশি ডিম আর মাংস উৎপাদনের খামার আছে। সেসব খামারে প্রতিদিন এই গড়ে 8 থেকে 10টি মুরগি মারা যাচ্ছে গেল কয়েকদিনের ব্যবসা গরম আর তাপদাহে। মুরগি মারা যাচ্ছে, খাদ্য কম খাচ্ছে মুরগি এবং ডিম নষ্ট হচ্ছে। এই গরম সহ্য করতে পারে না, মুরগির জীবনে বাঁচতেছে না, ডিমও ছোট হয়ে গেছে। অনেক ফার্মে মুরগি মারাও যাচ্ছে নানান রোগে। একই অবস্থা সারা দেশের প্রায় 80,000-এর বেশি পোলট্রি খামারের। সমস্যা দেখা দিয়েছে দেশের 15%-এর মতো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। তাদের হিসেবে মুরগির জন্য উপযুক্ত তাপমাত্রা 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এখন দেশে যে তাপদাহ রয়েছে তা মুরগি পালনের জন্য অনুপযোগী। এর ফলে উৎপাদন কমেছে 15 থেকে 20% পর্যন্ত। একই সাথে উৎপাদন ব্যয়ও বেড়েছে 20%। শুধু তাই নয়, তাপদাহ বেড়ে যাওয়ায় নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে পোলট্রি মুরগি। প্রোডাকশন লস এবং মর্টালিটি, আবার একদিকে কস্ট বেড়ে যাওয়া, এতে করে ব্রিডিং ফার্মগুলো এরকম একটা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। ব্রয়লারও ঠিকটা, ব্রয়লার কিন্তু 30 দিনে সে 1.5 কেজি বা 1800 গ্রাম হয়ে যায়। তাহলে এরকম একটা বয়সে যখন এরকম হিট স্ট্রেস আসে, 20 দিন পরে সে কিন্তু প্রচুর মর্টালিটি হয়, কারণ সে হিট স্ট্রোক করে। ডিমের মুরগিরও কিন্তু স্ট্রোক হয়, সে ডিম পাড়ে, সে ওই সময় খুব সেন্সিটিভ থাকে গর্ভবতী মাদের মতো। তাহলে সেই সময়ও তারা অনেক প্রোডাকশন লস করে এবং মর্টালিটি হয়। এরকম একটা চ্যালেঞ্জে আসলে পোলট্রি শিল্প এই সময় সবসময় এটা ফেস করে, বাট এই সময় এক্সট্রিম অবস্থা এবার হচ্ছে। কিন্তু এর প্রভাব পড়েছে বাজারে। বুধবার কারওয়ান বাজারে ব্রয়লারের কেজি 210 টাকায় বিক্রি হতে দেখা গেছে। লেয়ার আর কক হিসেবে পরিচিত মুরগিগুলোর দাম নেওয়া হচ্ছে 350 থেকে 380 টাকা করে। সপ্তাহখানেক আগেও যা ছিল 320 থেকে 340-এ, আর দেশি তো 650-এর নিচে মিলছে না। আমরা যে জায়গাতে কিনে আনি ওই জায়গাতে আমরা 350 টাকা 55 টাকা কিনে আনার লাগে। কিনে আনার পরে আমাদের ওইখানে খরচ আছে, গাড়ি ভাড়া, রোডের খরচ,
সব যাবতীয় মিলে আমরা 380 টাকা 70 টাকা বিক্রি করা লাগে। তো খাদ্যের দাম বেশি, খামারেতে মনে হয় সব কিছুর দামে বেশি, কেমিক্যালের দাম বেশি। খামারিরা যেভাবে আমার কাছে দিতেছে আমরা এভাবে বেচতে আছি। গাড়িতে করে যে টাইমে মুরগিটা আনে গ্রাম থেকে ঢাকা আনে, তখন মনে হয় দেখা যেতেন গাড়িতে 50টা মুরগি আছে। তো এই 50টার দামগুলো যদি ভালোগুলোর ভিতরে ফালা তাহলে কেজিতে আরও 10 টাকা বাড়ি যায়। গরমের প্রভাব পড়েছে ডিমেও। বিক্রি হচ্ছে আগের দর 120 টাকা প্রতি ডজন। তবে সমস্যা হচ্ছে তাপদাহের কারণে ডিমের আকার ছোট আর খোসা নরম হচ্ছে, একই সাথে নষ্ট হয়ে যাচ্ছে ডিম। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রানা প্লাজা ভবন ধসের 11 বছর আজ। এই 11 বছরে ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা গেলেও পুনর্বাসন নিশ্চিত করা যায়নি। সেই সঙ্গে এই দুর্ঘটনার জন্য দায়ীদের বিচার প্রক্রিয়াও শেষ না হওয়ায় হতাশা জানিয়েছেন শ্রমিকরা। সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফুলের শ্রদ্ধায় ঢেকে গেছে রানা প্লাজায় হতাহতদের স্মরণে স্থাপিত অস্থায়ী স্মৃতিস্তম্ভটি। 11 বছর আগের সেই দুর্ঘটনাকে স্মরণ করতে সকাল থেকেই সেখানে হাজির হয়েছিলেন আহত শ্রমিকরা। তাদের হিসেবে ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 48% শ্রমিক এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। বেকার আছেন 42%। তাই ক্ষতিগ্রস্তদের দীর্ঘস্থায়ী পুনর্বাসনের দাবি তোলা হয় এই আয়োজন থেকে। এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি, রানা প্লাজার জায়গাটাকে বাজেয়াপ্ত করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পুনর্বাসন ঘোষণার দাবি আমরা 11টি বছর যাবত করছি। রানা প্লাজার ওই স্থানটি এখনো অব্যবহৃত ও পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। ক্ষতিগ্রস্তরা তাদের পুনর্বাসনের জন্য ওই জমির ব্যবহারের দাবি জানিয়েছেন। একই সাথে ওই ভবন ধসকে অবহেলাজনিত হত্যাকাণ্ড উল্লেখ করে ওই ঘটনায় দায়ের করা মামলায় দ্রুত বিচারের দাবি জানিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। প্রয়োজন বলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেও বিচার কাজ শেষ করতেছে। এই তার কারণে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার এই বিষয়টা ভুলে যাওয়ার চেষ্টা করতেছে, মালিকরা ভুলে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশের 40 লাখ গার্মেন্টস শ্রমিক কিন্তু এটাকে স্মরণে রাখছে, মনে রাখছে। রানা প্লাজার সেদিনের দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল 1135 শ্রমিকের। শরীরে জখম নিয়ে বেঁচে ফিরেছিলেন 2500 জন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 54 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5578-এ। হাত বদল হয়েছে মোট 602 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 79টির, কমেছে 274টির, আর অপরিবর্তিত রয়েছে 41টির দর। চীনের বাজারে বিক্রি কমেছে আইফোনের। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে আইফোন বিক্রি কমেছে 19%, যা গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন হুয়াওয়ের দামি স্মার্টফোন বাজারে আসায় চাপে পড়েছে অ্যাপল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।